শ্রমিক আন্দোলনের জন্য যিনি বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনই একজন মানুষকে আজকে আমরা রাঙা সকালের প্রথম ঘন্টায় পেয়েছি। তার কাছেই যাব। তিনি শ্রমিক নেতা এবং মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ চৌধুরী। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। স্যার, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি এখন। আপনি ভালো আছেন শুনে আমাদের ভালো লাগছে। এই যে আজকে মে দিবস এবং সারা বিশ্বব্যাপী মে দিবসের একটা আলাদা তাৎপর্য আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা দিবস। তো আপনি তো অনেক সময় ধরেই দেখছেন, বিশেষ করে সেই 50-এর দশক থেকে যদি শুরু করি, কাজের পরিবেশ পরিবর্তন হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তো আজকের এই দিনটা আপনার কাছে কেমন সব কিছু মিলিয়ে? এটা তো অনস্বীকার্য। আমি প্রথমেই আজকে পহেলা মে, আমি অবশ্য পহেলা মে বলতে 1 মে থেকে পহেলা মে বলাটা স্বাচ্ছন্দ্য বোধ করি। 130তম বার্ষিকী, 1889 সাল থেকে এটা আন্তর্জাতিক দিবস হিসেবে পালিত হচ্ছে। আমি আজকে পহেলা মেতে আমাদের দেশের সকল শ্রমজীবী মানুষ, একই সাথে দেশবাসীকেও মে দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মে দিবস সাধারণভাবে ধারণা সবার যে এটা শ্রমিকদের দিবস, কিন্তু মে দিবস বৃহৎ আকারে যদি আপনি ভাবেন তাহলে এটা সমস্ত মানুষের জন্য বলা যায়। কারণ এই 8 ঘন্টা কাজের দাবিটা কিসের জন্য? দাবিটা হলো মানুষ 8 ঘন্টা পরিশ্রম করে সুস্থ শরীর নিয়ে দীর্ঘদিন যাতে কাজ করতে পারে, 8 ঘন্টার সময় যেন সে বিশ্রাম নিতে পারে এবং 8 ঘন্টার সময় বিনোদন অথবা তার ভবিষ্যৎ চিন্তা করার সুযোগ করে দেওয়ার জন্য এই দিনটাকে 3 ভাগ করে 8 ঘন্টাটাকে ঠিক হয়েছিল বৈজ্ঞানিকভাবেই, যে একজন মানুষ 8 ঘন্টা কাজ করলে তার শরীরের যেটুকু ক্ষয় হয় পরিশ্রমের ভিতর দিয়ে, এটা খাদ্য খাওয়ার ভিতর যেটা পূরণ হয়, তাহলে তার শরীরটা সুস্থ থাকে এবং সেই কারণে দীর্ঘদিন সে কাজ করতে পারে। কিন্তু এই কাজ যদি অনেক বেশি সময় করে তাহলে প্রথম অবস্থা তরুণকালে এটা বেশি দিন করতে পারবে, কিন্তু শেষ দিক থেকে দেখা যাবে সে 15, 20, 30 বছর পরে আর কাজের যোগ্যতা তার থাকে না। এই চিন্তার মধ্যে কিন্তু একটা বড় চিন্তা আছে যে মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাববে। তো ভবিষ্যৎ তো সব মানুষের জন্য অপেক্ষা করে। তো সেই কারণে এটা সমাজের মানুষেরও, সমস্ত মানুষেরই এটা মে দিবসটা। মে দিবস আমাদের দেশে আমি যখন শ্রমিক জীবন শুরু করছিলাম তখন আমাদের দেশের মে দিবসটা নানা বাধা বিপত্তির ভিতর পালিত হচ্ছে। এখন তো রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে পালন করা হয়। এই দুইটার মধ্যে একটা বেশ পার্থক্য সৃষ্টি হয়। রাইট, আমরা সেই জায়গাটাই একটু যেতে চাই। আপনি যে সময়টার কথা বলছিলেন, একেবারে 60-এর দশকের কথা, সেই সময় আপনি জুট মিলে কাজ করতেন। আমরা শৈশবটা আজকে না হয় একটু পরেই জানবো। সেই সময় আপনি দেখেছেন বিভিন্ন রকমের দাঙ্গা দেখেছেন শ্রমিকদের মধ্যে, সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছে অধিকারের জন্য। তো পরিস্থিতিগুলো একটু শুনি আপনার কাছে। ধরুন, আমি তো পড়াশোনা করতে পারি নাই, আমার পারিবারিক দরিদ্রতার কারণে। খুব ইচ্ছা থাকার পরও পড়াশোনা করতে পারি নাই। প্রাইমারি স্কুল করে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম, এরপর সম্ভব হয়নি। তো সম্ভব হয়নি, গরিব সংসার। আমরা 4 ভাই ছিলাম বাবার ঘরে, আমি 3 নাম্বার। কেউই কোনো কাজ জানতো না, লেখাপড়া খুব সামান্য, 8, 9 এরকম পড়াশোনা। হাল চাষও করতে পারতো না, কাজও জানতো না, ব্যবসা বাণিজ্য ছিল না, আর্থিক সঙ্গতিও ছিল না। এরকম একটা ফ্যামিলিতে এসে আমাদের জন্মেছিল। তো এই বেকার জীবনে যা হয়, 54 সালে আমি প্রথম যখন যুক্তফ্রন্ট হয়, তখন অল্প বয়স, 12-14 বছর বয়স, এই কর্মী হিসেবে নির্বাচনে প্রথম। কিছু বুঝি না, গেছি। পরিশ্রম করতে পারি, সবাই খুব আদর করে। পোস্টার
বস্তা করে দেওয়া দেয়, এখানে পৌঁছে দাও, দৌড়ে যাচ্ছি। এই করে করে নির্বাচন হইল, যুক্তফ্রন্ট বিজয়ী হইল। কিন্তু নিজের তো জীবন সম্পর্কে কোনো ধারণাই নাই, উদ্দেশ্যহীন অবস্থায় পড়লাম। তো চলা অবস্থায় লেখাপড়া হইল না। পরে যেহেতু নির্বাচনে কর্মী ছিলাম, একটু পরিচিত হয়েছে। তারপর 56 সালে আমাদের লোকাল গভর্নমেন্টের নির্বাচন হলো, ওই নির্বাচনেও কাজ করি। অর্থাৎ এইগুলো করার ভিতর দিয়া কাজ নাই, কর্ম নাই, কিন্তু চিন্তার মধ্যে তখন রাজনীতির সাথে একটু অচেতনভাবেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। এবং তারপরের ঘটনাগুলো, তারপরে 58 সালে সামরিক শাসন হওয়ার পর আমাদের গ্রামের মানুষ, বন্ধু বান্ধবরা বললো যে তুমি বাড়িতে থাকা উচিত না। আজ আমাদের সঙ্গে রাঙা সকালের প্রথম ঘন্টায় যিনি আছেন শহীদুল্লাহ চৌধুরী, তার সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। তার জন্ম হয়েছিল 1942 সালে এবং 60-এর দশকে তিনি শ্রমিক হিসেবে যুক্ত হয়েছিলেন লতিফ বাওয়ানি জুট মিলে। তার শ্রমিক রাজনীতির হাতে খড়ি এখানেই। কর্মী থেকে নেতৃত্বে উঠে এসেছিলেন সাংগঠনিক দক্ষতা ও দায়িত্বের কারণে। 1952 থেকে 1996 পর্যন্ত প্রতিটি আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1968 সালে লতিফ বাওয়ানি জুট মিলের সিবিএ এর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সংগঠনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 1969 সালের গণ অভ্যুত্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন শহীদুল্লাহ চৌধুরী। 1970 সালে ট্রেড ইউনিয়ন গঠনে ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধে কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে তিনি ভারতে প্রশিক্ষণের জন্য নিয়ে গিয়েছেন এবং নিজের জীবন বাজি রেখে নিয়ে এসেছেন। যুদ্ধের সময় তিনি পাক সেনাদের হাতে গ্রেফতার হয়েছিলেন। দর্শক, এত বর্ণাঢ্য জীবন যে মানুষটির, তিনি আজ আমাদের সঙ্গে রাঙা সকালের প্রথম ঘন্টায় আছেন। তার মুখ থেকেই আমরা তার জীবনের কিছু অংশ আজকে তুলে আনতে চেষ্টা করব। জি স্যার, আমরা যেখানে ছিলাম 1958 সালে আপনার বন্ধুরা সবাই বলল যে এখন বাড়িতে থাকা ঠিক নয়, তারপর কি? 58 সালে তখন আমার কারখানায় কাজ করার বয়স হয়নি, তখন 18 বছর হয়নি। তারপরে ঘোরাগাড়ির মধ্যে নানা ঘটনার ভিতরটা সময় কাটে। 63 সালে আমি লতিফ বাওয়ানি জুট মিলে বদলি শ্রমিক হিসাবে একটা কাজ পাই। আচ্ছা। তো কাজ পাওয়ার আগে ধারণা ছিল যে একটা কাজ করলে তো একটা সচ্ছল জীবন হবে, মানে একটা কাজ পাওয়া মানিয়ে এলো দুঃখের থেকে একটা ভালো জায়গা আসা। তো বদলি কাজ পেলাম, কাজ পাওয়ার পর কাজ করতেছি। অল্প দিনের মধ্যে ধারণাটা ভুল প্রমাণিত হলো। কাজ পেলাম, বদলি চাকরি, সপ্তাহে 3 দিন কাজ পাই, 4 দিন কাজ পাই। তো 4 দিন কাজের যে মজুরি পাই, এটি খাওয়া পড়া চললো, আর হাত খরচের টাকা থাকে না। মানে কাজ পাওয়ার পড়লে এই অবস্থার। তখন মনে হইলো আচ্ছা, যদি আমার কাজটা স্থায়ী হয়, মানে পুরা কাজ পাই, তাইলে তো সমস্যার সমাধান হবে। এই ধারণা, মানে চিন্তার ক্ষেত্রে পরিবর্তনটা কীভাবে আসতে থাকে। তার মধ্যে একটা অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হইলাম। 63 সালে অক্টোবরে চাকরি করলাম, 64 সালের জানুয়ারি 14 তারিখ কাজ করতেছি। 3-4 ঘন্টা কাজ করার পর একটু বাইরে একটু প্রস্রাব করার জন্য গেছি। তো শ্রমিকদের তখন বিড়ি খাওয়ার অভ্যাস, ওই রেস্টের সময় একটু বিড়ি খাচ্ছি। তার মধ্যে কথাও হচ্ছে পরস্পর, আচ্ছা ওই দিকে এত ধোঁয়া উঠতেছে কেন, অন্ধকার হয়ে আসতেছে। তার মধ্যে কিছু লোক বলতেছে যে জানো, এই কলকাতার থেকে একটা ট্রেন আসছে গোয়ালন্দ, ট্রেনের মধ্যে সব খালি মানুষের মাথা, লাশ নাই কিন্তু মাথা আছে। হিন্দুরা সব মুসলমানের মাথা কাটা পাড়ে দিয়েছে। এই গুজব চলতেছে, গুজব চলছে। আচ্ছা। আর ওইটা যে ওই দেখো, ওই ডাকেশ্বরী অঞ্চল, এটা হিন্দুরা অনেক বেশি লোক থাকে, এরা মুসলমানদের বাড়ি ঘর হয়তো আগুন লাগাইছে। আচ্ছা। এখান থেকে লোকগুলো আসলো, অল্পক্ষণের মধ্যে একটা বড় মিল, 8,000 শ্রমিকের মিল চোখ করে বন্ধ হয়ে গেল। এই গুজবের প্রেক্ষাপটে এই গুজব বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে ভাইবে যাচ্ছে। এর মধ্যে দেখা গেল যে মিল থেকে একটা সুতা নিল শ্রমিকের চাকরিটা, সে মিলের ম্যানেজমেন্ট স্টোর খুলে দিল যন্ত্রপাতি নেওয়ার জন্য, মানে মানুষ মারার জন্য।
তো অবাঙালিরাও লিড করলো জিনিসটাকে, কিছু অবাঙালি শ্রমিক ছিল, ভিখারি শ্রমিক, আর নানা জায়গার খারাপ লোকগুলো মিলে লিড করলো, কিন্তু এটা তখনকার শ্রমিক নেতৃত্ব মোকাবেলা করতে পারলো না, আচ্ছা আচ্ছা, ঠান্ডা করে গেল। তার আগে একটা সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে লেগে গেল। যে শ্রমিক একসাথে কাজ করে, বন্ধুর মতো সম্পর্ক, সে শ্রমিক সে বন্ধু তার সামনে হত্যা হচ্ছে, কিন্তু নিরুপায়, কোনো প্রতিকার নাই। এটা আমার মনে সাংঘাতিকভাবে দাগ কাটলো। এই শ্রমিক এই কাজ করে জীবন বাঁচানোর জন্য এখানে আসছি, আমরা তো নিজেরই তো নির্যাতিত, এই গরিব মানুষ আবার আরেক নির্যাতিত মানুষকে আমরা হত্যা করতেছি। এইটা আমি কোনো প্রশ্নের জবাব পাইনি আর কি। তবে আমি বয়স কম একটু, তখন তো স্বাস্থ্যটা একটু দেখাশোনার স্বাস্থ্য ভালো ছিল। তা আমি হিন্দু না মুসলমান এই প্রশ্ন সামনে চলে আসতে পারে। বন্ধুরা বললো তুমি বেশি নড়াচড়া করো না, কারণ কে কারে চিনে কি ঘটনা ঘটে। আমার একটা গুজবই শেষ, একটা জীবনকে শেষ করে দেওয়ার জন্য এই অবস্থা হয়ে গেল। এই আদমজি শ্রমিক, আমরা শ্রমিক, ইয়মসি শ্রমিক, বিস্তীর্ণ এলাকাতে অসংখ্য হত্যা করলো। এটা হত্যা বলতে কি মানে শ্রমিকে দ্বন্দ্ব শুরু হলো? না, এটা হিন্দু মুসলমানের দাঙ্গা হয়ে গেল। তো ওনারা কি গিয়ে হিন্দু এরিয়াতে? কাশ্মীরে হযরত বালের দরগা, একটা বড় নাম করা দরগা আছে, এখানে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির কেশ, চুলের কি সংরক্ষিত ছিল। আচ্ছা, ওইটা চুরেরা নিয়ে গেছে। আচ্ছা, এইটাকে কেন্দ্র করে লখনৌতে প্রথম দাঙ্গা হইল ভারতের। লখনৌ তো খুব অভিজাত মুসলমানদের জায়গা, সেখানে এটা ভারতের কিছু জায়গা হইল, ওইটার ঢাকাতে হইল। এই যে ঢাকা মোহনচন্দ্রের দোকান টোকান অনেক লুট হয়ে গেল এগুলো 3-4 দিন। হ্যাঁ, এর মধ্যে প্রতিরোধ করে উঠলো। এবং তখন শেখ মুজিব তখন বঙ্গবন্ধু হয় নাই, শেখ মুজিব এখন মৌলানা ভাসানী, প্রফেসর মুজাফফর আহমদ, অর্থাৎ গণতান্ত্রিক প্রগতির শক্তি ঐক্যবদ্ধভাবে বললো যে বাঙালি রুখে দাঁড়াও, একটা লিফলেট ছিল। এবং গভর্নমেন্টও প্রচণ্ড চাপ করার পর তারা তখন আর্মি নামায় এইটাকে মোকাবেলা করলো, শান্ত হইল। প্রথম শিক্ষাটাই একটা তিক্ততা। এবং এই সময়টা আপনার জন্য নিশ্চয়ই একটা টার্নিং পয়েন্ট ছিল, বা অনেক বড় শিক্ষার একটা জায়গা ছিল। দুইটা জিনিস জীবনে তখন শিখলাম। একটা মিলে কাজ হইলেই সমস্যার সমাধান হয় না, যেটা প্রথম বললাম। আর দ্বিতীয় বললাম যে গরিব মানুষ তারাও বিভৎস হয়ে যেতে পারে যে চেতনা থাকে। এই ঘটনাটা এইভাবে আমি দেখছি। একটা হইলো এই ঘটনাটা শ্রমিকরা উচ্ছেদ হইল কেন, এবং এটা একটু খেয়াল করবেন, ভাওয়ানি, আদমজি, ইয়মসি অর্থাৎ পাকিস্তানি 22 পরিবারের কারখানার থেকেই উৎপত্তি হইল। পরিবার হলো পাকিস্তানি বৃহৎ ধনী 22 পরিবার, যার বিরুদ্ধে আমাদের মুক্তিযুদ্ধটার একটা অন্যতম ছিল, লড়াইটা ছিল। এই 22 পরিবার, ধনী 22 পরিবার, তারা উদ্দেশ্যমূলকভাবে ভারত বিদ্বেষী মানুষকে করার জন্য, হিন্দু বিরোধী করার জন্য এই ঘটনাটা, সাম্প্রতিক ঘটনাটা তারার উস্কানিতে হইল এটা। আচ্ছা, তো যে শ্রমিকরা করলো তারা বিক্রিম হইল, তারা কিন্তু কিছু এটা করে পাপের অংশীদার হইল, কিন্তু কোনো স্বার্থের অধিকারী তারা হইল না। এবং পরবর্তীতে তাদেরই আবার গ্রেফতার করা। 4 দিন পরই যে অ্যাকশন শুরু হইল, তখন শত শত শ্রমিক মামলাতে জড়াইল। বৎসরব্যাপী তারা এই কোমরের রশি দিয়ে কোর্টে আনা নেওয়া হয়েছে। এবং এর ফলে আমাদের বাউনিতেই 1000 শ্রমিক ঘাটতি হয়ে গেল গা, কারণ এটাতে যারা অংশগ্রহণ করলো সব পালাই চলে গেল, চাকরি বাড়ি পালাই। আচ্ছা আচ্ছা, ফলে তো দেখেন এই একটা ঘটনা, মানে প্রথম জীবনে এটা তো স্বাভাবিকভাবে দাগ কাটছে। এটা প্রথম এটা দেখলাম। 2 নম্বরে যে এটার এই বিষয়টা সাধারণভাবে এই জ্ঞান দ্বারা, যে সামান্য জ্ঞান দ্বারা এটা বুঝতে পারলাম যে মালিক দেউস্কানিতে। কারণ এটা প্রত্যক্ষভাবে দেখলাম যখন তাদের স্টোর খুলে দিল, এবং বিকেলবেলা দেখলাম যে বড় মুড়ির বস্তা দিয়ে ভলান্টিয়ার লাগাই দিল, যারা রাইড করলো তাদেরকে পানি আর মুড়ি খাওয়ানোর জন্য। স্পষ্ট হয়ে গেল যে এটা একটা উপরের একটা খুব পরিকল্পিত কাজ, দাঙ্গাটা এটা গেল। এবং এরপরেও শ্রমিকরা কিন্তু আবার সংগঠিত হইয়া 1 জুলাইতে
যে পাটকলের শ্রমিকরা দাঙ্গা করলো তারাই কিন্তু ঐক্যবদ্ধভাবে যে মালিক তাদেরকে দাঙ্গাতে নিয়ে গেল সেই শ্রমিকরাই কিন্তু আবার এই মালিকের বিরুদ্ধে জুলাই মাসে দাবি দেওয়ার ভিত্তিতে একটা বিরাট ধর্মঘটের আন্দোলনে চলে গেল। এখানে আরেকটা অভিজ্ঞতা হইল, এই শ্রমিক অচেতন শ্রমিক কী করতে পারে, এই ধর্মঘট দাবির ভিত্তিতে কিন্তু খুলনাতে তখনকার মুসলিম লীগের নেতা ছিল সবুর খান, হ্যাঁ মানে কনভেনশন মুসলিম লীগের খুব শক্তিশালী নেতা ছিল সে। তার উস্কানিতে তার লোকেরা সেখানে বরিশাল আর নোয়াখালীর মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দিল, শ্রমিকের মধ্যে একটা আঞ্চলিক দাঙ্গা বাঁধে দিল। খালিশপুরের সমস্ত কলোনিগুলা আগুন দিয়ে পুড়াই দিল এবং সেখান থেকে প্রায় 6,000 শ্রমিক বড় লঞ্চে করে উঠাই দিল চাঁদপুরে নানামাইত শ্রমিকদেরকে। নোয়াখালী, ঢাকা, কুমিল্লা এই অঞ্চলের শ্রমিক মারা গেল, শ্রমিক অনেক রক্ত বইল। মাত্র 6 মাসের মধ্যে 2টা ঘটনা। এক প্রথম হইল যে হিন্দু মুসলমান দাঙ্গা, আবার যখন আন্দোলন আসলো তখন দেখলাম যে সেখানে আবার আঞ্চলিকতা জেলায় জমির ভিত্তিতে একটা দাঙ্গা করে ওই ধর্মঘটটাকে বানচাল করে দিল। খুলনাতে ধর্মঘট হইল না, ঢাকা আদমজি করিম 5টা মিলে 30,000 শ্রমিক 22 দিন ধর্মঘট করার পর একটা সমঝোতার ভিত্তিতে ধর্মঘট পথ ফিরে আসে। একই বছরের 2টা ঘটনা। পরে এই ধর্মঘটের পর চূড়ান্ত ফাইসাল্য হইল না, পরে অক্টোবর মাসে আবার একটানা অক্টোবর মাসে ধর্মঘট শুরু হয়। 56 দিনে একটানা 2 লক্ষ শ্রমিক তখন পাটকলের ধর্মঘটে। এই সময়টা ধর্মঘট হলে কি তারা স্যালারি পেত না? ধর্মঘটের স্যালারি পাইত না। এই কথাটা খেয়াল রাখবেন, এই শ্রমিকরা ধর্মঘট তখন কিন্তু দেশের রাজনৈতিক অবস্থাটা আমাদের যে রাজনৈতিক দলগুলো অনুকূলে ছিল না, একটা সামরিক শাসন, হ্যাঁ, এবং রাজনীতিবিদদেরকে অপপ্রচার করে এটা কি আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধুকেও কিন্তু এডভোট আইনমোনার নামে একটাতে মানে রাজনীতি করতে পারবে না এরকম একটা আইনে কিন্তু ফাঁসিয়ে দেওয়া হয়েছিল অনেক রাজনীতিবিদকে। অর্থাৎ একটা হতাশাজনক সময় এই শ্রমিকদের ধর্মঘট দাঙ্গা হইল আঞ্চলিক, তারপর অক্টোবরে 56 ধর্মঘট বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু একটা আশার সঞ্চার করলো। কারণ শ্রমিক না, এই ধর্মঘটের ভিতরটা শ্রমিকরা তার দাবি আদায় করলো, 22 পরিবারকে পরাজিত করলো এবং এই আন্দোলন সারা দেশের মানুষকে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী করে তুললো যে আন্দোলনের বিজয় হওয়া সম্ভব। হ্যাঁ, এই ঘটনাগুলোই পরস্পরেই আপনি দেখবেন। পরে 65 সালে যুদ্ধ, জি, এই যুদ্ধের সময় আমাদের এই ভূখণ্ড কার এটার কোনো ঠিকানা ছিল না। 64 সালের শেষ দিকে আইয়ুব খান তথাকথিত বিডি সিস্টেমে নির্বাচন করলো। হ্যাঁ, সম্মিলিত বিরোধী দল গপ করে ফাতেমা জিন্নাহকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলো, কিন্তু ইনডাইরেক্ট ইলেকশন, বিডি মেম্বাররা ভোট দেওয়া প্রেসিডেন্ট নির্বাচিত করবে এবং সংসদও তারা নির্বাচিত করবে, জনগণের ভোট না। জনগণ ভোট দেবে বিডি মেম্বার মানে ইউনিয়ন পরিষদের যারা মেম্বার তাদেরকে, ইনডাইরেক্ট ইলেকশনের। তো এটা এই ইলেকশন কেন্দ্র করে একটা অপোজিশনের ঐক্যবদ্ধ চেষ্টা হয়েছে। যাই হোক, আইয়ুব খান পুনর্নির্বাচিত হইল। আইয়ুব খানের মানে ডিক্টেটরের আরও শক্তিশালী হইল। তার মধ্যে ভারতের সাথে যুদ্ধ, এই যুদ্ধ পাকিস্তান রাষ্ট্রটাকে পরিচিত করে দিল। অর্থাৎ আমরা বুঝলাম যে পাকিস্তান রাষ্ট্রে কোনো মানে অস্তিত্ব নাই আর কি, অস্তিত্বহীন একটা রাষ্ট্র পূর্ব পাকিস্তান। কারণ ওইখানে একটা রাষ্ট্র, ওইখানে যুদ্ধ হচ্ছে, আর এখানে কোনো সামরিক বাহিনীর শক্তিও নাই, কোনো প্লেনও নাই, কোনো যুদ্ধও নাই। মানে এইখানে হাইটে গেল ভারত এটা দখল করে নিতে পারত। এইখানে বাঙালি জাতির একটা চেতনা নতুন সৃষ্টি হলো যে এটা কোনো রাষ্ট্র হইতে পারে না। জাতির তত্ত্বভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র হইতে এটা না, আমরা বাঙালি একটা রাষ্ট্র, এই চেতনাটা কিন্তু আসলো। দুর্ভাগ্য এই চেতনাটা যে সাহিত্য শাসনের সবচেয়ে পাইনিয়ার ছিল বামপন্থীরা, তারা কিন্তু এটাকে ধারণ করতে পারল না।
বঙ্গবন্ধু ঠিকই এটাকে বুঝতে পারলো এবং যুদ্ধের পরে গোলটেবিল বৈঠকে 6 দফা দাবি উত্থাপন করলো এবং বাঙালি জাতির নেতা হিসেবে সে সামনে চলে আসলো। স্যার, আপনি যে প্রসঙ্গটা টেনেছেন এখানে, আপনি সারা জীবন বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ টেনেছেন। যেই সময়টাতে চেতনাগত জায়গা থেকে একটা জাতি গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেই সময় আপনি নিজেই বললেন যে বাম রাজনীতি সবসময় সেই সময়টাতে বিশেষ করে তুঙ্গে ছিল চেতনাগত জায়গাটা থেকে, কিন্তু তারপরেও তারা ওই বিষয়টা বুঝতে পারেননি যেটা বঙ্গবন্ধু বুঝতে পারলেন সেই সময়টাতে। তাদের না বোঝার পেছনের কারণটা আসলে কি? তারা তখন সমস্যাটা হয়ে গেল 65 সাল থেকে যে বিশ্বব্যাপী আদর্শগত সংগ্রাম, চীন আর হইল রাশিয়ার, চীনপন্থী রাশিয়াপন্থী, তখন পার্টির ভিতরে ভাঙ্গন প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে দ্বিমত। তখন তারা ন্যাশনাল পলিটিক্সটা যেটার জন্য লড়াই করে আসলো, জেল জুলুম নির্যাতন ভোগ করে আসলো, সেটা না, এবং এইটা পরিণতি হইল ন্যাশনাল পার্টি ভাঙ্গন হয়ে গেল মুজাফর নেব আর ভাসানী নেব। আচ্ছা, ভাসানী সাহেব এই যুদ্ধে কিন্তু ইনডাইরেক্টলি পাকিস্তানের নিজেদেরকে সমর্থন করলো। আচ্ছা, যেটা উচিত হয় নাই, এবং এখানে কিন্তু তখন কোশ্চেন হয়ে গেল বাঙালি জাতির সামনে যে নেপের পজিশনটা কি, এখান থেকে শুরু হয়েছে। তাই হোক, সেটা তো বঙ্গবন্ধু 6 দফাতে আগাই গেল এবং 69 সালে গণ-অভ্যুত্থান হয়ে গেল। গণ-অভ্যুত্থান নেতাকে ছাত্র সংগ্রাম পরিষদ, কিন্তু এই কথাটা কেউই কোনো বুদ্ধিজীবীরও লেখলো না যে 64, 66 পাটকল আন্দোলন, সুতাকল আন্দোলন, রেলে আন্দোলন, এই আন্দোলনগুলোর ভিতর দিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে শ্রমিকদের একটা সম্পর্ক, যে সম্পর্কটা রাজনৈতিক দলের সাথে হওয়ার কথা ছিল, রাজনৈতিক হতাশার কারণে, মানে রাজনৈতিক নেতৃত্ব কোশ্চেন থাকার কারণে আস্থার জায়গাটা অর্জন করলো ছাত্ররা শ্রমিকদের মধ্যে একটা সম্পর্ক। এটার অন্তর্নিহিত সত্যটা হলো এই যে বাঙালি জাতির মধ্যবিত্তের বিকাশের পথটা রুদ্ধ ছিল, তাদের বিকাশের কোনো সম্ভাবনার জায়গাটা ছিল না। কারণ তাদের যদি দাঁড়াইতে হয় মর্যাদা নিয়ে, তাদের জায়গা পাইতে হয়, তাহলে তাদের এই রাষ্ট্রের মধ্যে একটু পরিবর্তন আনা অনিবার্য হয়ে পড়লো। যেহেতু সচেতন অংশ মধ্যবিত্ত, তারা একটা রেডিকুলারিজমের দিকে গেল এবং তার সন্তানরা এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা গিয়া শ্রমিকদের সাথে একটা এখানে সম্পর্ক করে তুলল। সেই কারণে ছাত্র সংগঠনের ডাকে আপনার আদমজি যে 69 গণ-অভ্যুত্থান 24 তারিখ, সেদিন যে মিছিল নিয়ে আমরা ঢাকা আসি, আদমজির থেকে সকাল 8টা শুরু হয়েছে মিছিল। এই মিছিলটা 9টা, সোয়া 9টা ডেমরা পৌঁছেছি। ডেমরা শ্রমিকরা আমরা অংশগ্রহণ করলাম। 1 লক্ষের উপরে শ্রমিক নিয়ে আমরা টিকাটলি দিয়ে ঢাকা শহরে ঢুকলাম। এই ঢুকার পর কিন্তু ঢাকা ক্রস হয়ে গেল, ঢাকা শহর অচল হয়ে গেল। এবং এই মিছিলটা যখন মতিঝিলটা যায়, তখন সমস্ত অফিসের কর্মচারীরা নেমে আসে নিচে। দাবি কি ছিল? দাবি 11 দফা, ওইখানে রাষ্ট্রায়ত্ত খাত করতে হবে। 11 দফার মধ্যে শ্রমিকদের দাবি, কৃষকের দাবি, ছাত্র সবার দাবি আছে। ছাত্র সংগ্রাম পরিষদ 11 দফা একটা প্রগতিশীল, যেটার ভিত্তিতে পরে সংবিধান হইল, রাষ্ট্রীয় চাইনীতি। শ্রমিকরা এটাকে গ্রহণ করলো যে পাট, বস্ত্র, ব্যাংক, বিমা, বৃহৎ শিল্প জাতীয়করণ করতে হবে, এখানে ছিল। তো এটা শ্রমিকদের স্বার্থের দাবি, আর ছাত্রদের উপর তাদের তো অনেকটা বিশ্বাস লড়াইয়ের জন্য হইল। এই মধ্যবিত্তের সাথে ইনডাইরেক্টলি একটা শ্রমজীবী মানুষের একটা আন্ডারস্ট্যান্ডিং জায়গাটা হইল। এইটাই কিন্তু গণ-অভ্যুত্থানকে সফল করলো। নাহলে তো রাজনৈতিক নেতৃত্ব হইতো এটা। এই কথাটা কিন্তু একটু গভীরভাবে কেউ ভাবে না আমাদের রাজনৈতিক বুদ্ধিজীবীরা, লেখালেখি যারা করে। হ্যাঁ, এবং সেই কারণে গণ-অভ্যুত্থান হইল। সেই কারণে মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা আমাদের দেশের শ্রমিকরা পালন করলো। এই যে 11 দফার ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত খাত গড়ে তুলতে হবে, শ্রমিকদের স্বার্থ, কৃষকের স্বার্থ, গণমুখী যে কর্মসূচি, এটা বাস্তবায়ন, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করলো শ্রমিক। এবং তার বিনিময়ে কিন্তু 72 সালে সংবিধানে রাষ্ট্রীয় চাইনীতিতে সমাজতন্ত্রটা এখানে স্থান পায় মৌলিক নীতি হিসাবে। এই জায়গাটা এই হলো মানে ওই সময়কালের সংগ্রামের
মূল নির্যাসটা যে জায়গা হয়েছে দাঁড়াইল। জি, অসংখ্য শ্রমিকের জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা। রাইট। সংক্ষিপ্ত করে বলেছেন কিন্তু খুব চমৎকার বলেছেন স্যার, এবং খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনি আপনার ইডিওলজির জায়গা থেকে ব্যাখ্যা করেছেন। একটা বিষয় আমরা একটু ছোট করে যদি আপনার কাছ থেকে জানি, এই যে দিনগুলোর যে বর্ণনাটা আপনি দিলেন, এই সময়ক্ষেপণের মধ্যে অনেকগুলো পরিবর্তন আপনার ব্যক্তি জীবনেও ঘটে গেছে। অনেকবার আপনি জেলে গিয়েছেন, জেল থেকে বের হয়েছেন। না, আমি এই সময়ে খুব বেশি সময় জেলে যাওয়ার সুযোগ আমার হয় নাই। আমি 69-এ মার্শালতে 2টা মামলা পড়লাম। হ্যাঁ, মার্শালতে গ্রেপ্তার হইলাম 44 দিন হাজতবাসী, মানে তখন কিন্তু সাজা হয় নাই। আচ্ছা, একটা মামলা বেকসুর খালাস ছিল, আরেকটা মামলা আমার সাজা হবে। আমার মানে আমাদের লোকাল মানুষের কতগুলো দাবিতে আন্দোলন হয়েছিল মার্শাল ভঙ্গর জন্য মামলাটা, ওই লোকদেরকে বাঁচানোর জন্য তখন আমি এর মধ্যে গোপন পার্টি কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত হয়ে যাই। গোপন পার্টি কেন ছিল এটা? বেআইনি ছিল কমিউনিস্ট পার্টি। আচ্ছা, পাকিস্তানি আমলে পুরা সময়টা বেআইনি ব্যান্ড ছিল। তখন এই গোপন পার্টির মেম্বার আমি 66 সালে মেম্বারশিপ পাই। এই পাটকলা আন্দোলনের ভিতরটা সম্পর্ক গড়ে ওঠে। স্যার, আপনার ব্যক্তি জীবনের জায়গাতে যদি একটু আসতে চাই, এই যে আপনি তো একটা টানাপোড়েনের একটা সংসারের জায়গা থেকে ওখানে গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে আপনি একটা বৃহৎ কমিউনিটির একটা ইন্টারেস্ট আপনি খুঁজে পেলেন, তাদের জন্য আপনার কাজ করা উচিত, এবং তখন পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি ব্যান্ড ছিল, এরকম একটা জায়গায় আপনি যুক্ত হচ্ছেন। কখনো মনে হয়নি যে পরিবারের জন্য সেটা একটা হুমকি হতে পারে, নিজ পরিবারের জন্য? এগুলো তো আমাদের তখন একটা যুগের কারণে হইতে পারে, আমাদের মধ্যে এগুলা কোনো বিবেচনা ছিল না। পরিবারের কি হবে, আমার কি হবে, কষ্ট হবে কিনা, এগুলো ছিল না। এক ধরনের বলতে পারেন আমরা তখন একটা দেওয়ানা বলেন একটা শব্দ, এরকমই বলেন। আমরা এটা কোনো হিসাব করতে পারি নাই তখন। এখন ভাবলে মনে হয় যে কেমন সম্ভব হইল, আমরা এগুলো হিসাবে ছিল না। আপনি যেটা বলছিলেন যে চমৎকার একটা উত্থান হলো, কিন্তু আমরা ধর্মভিত্তিক ফিলসফি থেকে বের হয়ে এসে বিজ্ঞান ভিত্তিক একটা রাষ্ট্রের কথা চিন্তা করলাম। 71-এ আমরা সেটা অর্জনও করলাম, এবং তার পরবর্তী সময়ে শ্রমিকদের অধিকার, বিভিন্ন সময়ে শ্রমিক আন্দোলন, সব কিছু মিলিয়ে আপনি কিভাবে দেখতে চান বিষয়টিকে? আমি আর ইতিহাসে যেতে চাই না। এখন বর্তমান অবস্থার পর একটু ক্ষোভও আছে আমার, এটার থেকে হয়তো নেগেটিভ কিছু বলা হয়েছে। ক্ষোভটা হইল এই যে আমার দেশের সাধারণ শ্রমজীবী মানুষ, কৃষক, আমার দেশটাকে মুক্তিযুদ্ধের ভিতরটা বিজয় অর্জন করে একটা স্বাধীন দেশ করলো, তাদের তো আশা আকাঙ্ক্ষা ছিল, এখন আছে। এখন আমাদের দেশ চতুর্দিকে যখন তাকায় খুবই গর্বে বুকটা ভরে ওঠে। আমাদের দেশে কত উঁচু বিল্ডিং হাইরাজ হয়েছে, কত সুন্দর সুন্দর। আমাদের দেশে পদ্মা ব্রিজ হচ্ছে, আমাদের দেশে মানে ঢাকা চট্টগ্রাম 4 লাইনের রাস্তা, ময়মনসিংহ থেকে এখন 2 ঘন্টা টঙ্গীতে চলে আসা যায়। এগুলো তো অ্যাচিভমেন্ট দেশের, অস্বীকার করি না, ভালো, এগুলো আরও হইতে হবে। কিন্তু খুবটা এখানে জন্ম হয় যখন আমি পাকিস্তানের সময় লড়াই করছি। লড়াইয়ের ভিতরটা শ্রমিকদের একটা মজুরি আদায় করছি। শ্রমিকদের মালিকরা বাধ্য হয়েছে তার কলোনি ব্যবস্থা গড়ে তুলতে। সমস্ত কারখানাতে শ্রমিক কলোনি ছিল, ফ্যামিলি এবং ব্যাচেলার। সমস্ত কারখানাতে চিকিৎসার ব্যবস্থা ছিল, MBBS 2-3 জন ডাক্তার, সাধারণ অসুখ বিসুখের চিকিৎসাটা ফ্রি ছিল। এটা কোম্পানি কারখানার মাধ্যমে এই শ্রমিকদের বাচ্চাদের পড়াশোনার জন্য প্রাইমারি স্কুল এবং মাধ্যমিক স্কুল সবগুলো বড় কারখানাতে স্কুল ছিল। অর্থাৎ শ্রমজীবী মানুষের মৌলিক চাহিদার শিক্ষা, চিকিৎসা, বাসস্থান 3টার একটা ন্যূনতম গ্যারান্টি সৃষ্টি হয়েছিল। আর তার সাথে মজুরি, 2টা মিলে মানুষ কিন্তু একটা লিভিং কন্ডিশন একটা জায়গা আসছিল। কিন্তু আজকে স্বাধীনতা 40 বছর পর, 46 বছর পর আমার দেশ যখন এত অগ্রগতির দিকে গেছে, তখন আমার দেশের স্ট্যাটিস্টিক বলে, CBD তথ্য থেকে BADS-এর তথ্য বলে যে আমাদের দেশে অনেক উন্নতি সবটাই আছে, কিন্তু আমাদের দেশের শ্রমজীবী মানুষের জীবনযাত্রাটা এখনও দরিদ্রতর জনসাধারণের অবস্থানে রয়ে গেছে, যদি কতটা পরিষ্কার হয়ে থাকে। অর্থাৎ জানাইলে আমাদের শ্রমিকদের জীবনযাত্রার মানটা দরিদ্র জনগণের জায়গার মধ্যে, এটা থাকার কথা না। তারা কাজ করে,
তারা দরিদ্র থাকবে কেন? তাদের মৌলিক চাহিদাগুলো কেন পূরণ হবে না? এইটাই আমার জাতির ব্যর্থতা, আমাদের শাসক শ্রেণীর ব্যর্থতা, আমাদের ধনীদের ব্যর্থতা। তার মানে কি এটাই যে আমরা ধীরে ধীরে পুঁজিবাদী অর্থনীতির দিকে ঢুকি? পুঁজিবাদ হোক, এখন তো পুঁজিবাদী হবে, সমাজতন্ত্র হবে না। সমাজতন্ত্র অনেক পরের ব্যাপার। আমরা সমাজতন্ত্র লড়াই করতেছি, কালকে আমাকে বলে দিল আমি সমাজতন্ত্র করে। সমাজতন্ত্র করলে অনেক সম্পদের দরকার। পুঁজিবাদের বিকাশের একটা পর্যায়ে এটা সমাজতন্ত্র প্রশ্নটা আসবে। আচ্ছা, একটা সময় আমাদের স্বাধীনতার পরে চলে আসছিল বাইপাস পুঁজিবাদ, সেটা ফেল করছে। এখন সমাজতন্ত্র আবার পুঁজিবাদের বিকাশের উচ্চতর পদে যায়, সমাজতন্ত্র প্রশ্নটা অনিবার্যভাবে আসবে, সময়ের ব্যাপার। পুঁজিবাদের মধ্যেও মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এই উন্নয়ন যেটা হচ্ছে এটা সুষম হইতে হবে, সমস্ত মানুষের জন্য হতে হবে। কিন্তু এটা কুক্ষিগত যদি হয়ে যায়, অল্প সংখ্যক লোকের বিপুল পরিমাণ সম্পদ আর অন্য মানুষ যদি বঞ্চিত হয়, তাহলে এইটা একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র হইতে পারে না। এটা বিপদের মধ্যে থেকে যায়। যে বিপদে আমরা আছি, উন্নয়ন হচ্ছে, আমাদের গড় আয়ু বাড়ছে, আমাদের গড় আয় বাড়ছে, সব কিছু হচ্ছে, কিন্তু সমাজের মধ্যে প্রচণ্ড বৈষম্য সৃষ্টি হচ্ছে। এইটা হলো, যদি কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক হয়, তারা বলে গণতান্ত্রিক দল, তাইলে তাদের এই বিষয়টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার, করা দরকার। এখানে আজকের প্রেক্ষাপটে যে অবস্থা দাঁড়িয়ে আছে আমাদের দেশে, আমরা 46 বছর পরেও কিন্তু আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে পদ্ধতিটা 90 সালে এসে সৃষ্টি হয়েছিল 4টা নির্বাচনের ভিতর দিয়ে, তারপরে কিন্তু এই জায়গাটা একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ে আছি। একটা নির্বাচিত সরকার, যাই হোক আইনগত সরকার আছে প্রতিষ্ঠিত, কিন্তু আমাদের কোনো গঠনমূলক বিকল্প রাজনৈতিক শক্তি নাই। এখন এই শক্তি যারা আছে তারা যদি ফেল করে, তাহলে কী হবে? এবং তাদের তো নেগেটিভ জায়গা, পজিটিভ জায়গা আছে, নেগেটিভ জায়গা আছে, তাদের ভালো জায়গা আছে, কিছু খারাপ জায়গাও আছে। খারাপ জায়গা বললাম যে দেশের উন্নয়ন হচ্ছে, হ্যাঁ, জীবনযাত্রার মান দেশের সাধারণভাবে উন্নত হচ্ছে, গড় আয়ু বাড়তেছে, গড় আয় বাড়তেছে, তাহলে শ্রমজীবী মানুষ তো সংখ্যাটা ছোটো না, এখন 6,73,00,000 হইল শ্রমজীবী মানুষ, শতকরা 36% সমাজের শ্রমিক এখন, যেটা আমাদের 60-এর দশকে মাত্র 4-5% ছিল। এই শ্রমজীবী মানুষ যদি দরিদ্র থাকে, তাহলে একটা দেশ মধ্যম আয়ের দেশ বা উন্নত দেশ, এটা কন্ট্রাডিক্টরি বিষয়। আমি মধ্যম আয়ের দেশ, এর চেয়ে বড় কী আকাঙ্ক্ষা থাকতে পারে? এটা বাস্তবায়ন সমস্ত মানুষের জন্য এটা গর্বের বিষয় হবে, কিন্তু তার শেয়ার সমস্ত মানুষের থাকতে হবে, কিন্তু এটা হচ্ছে না। এইটাই হলো বিপদের জায়গা আমাদের দেশে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা থাকলে দেশে গণতান্ত্রিক জায়গাও স্থিতিশীল হবে না। সেই কারণে আজকে শ্রমজীবী মানুষের জায়গাটা আজকে কি আমাদের কাছে দুঃখের বিষয় থাকে না যে আমি একটা পরাধীন দেশে পাকিস্তানে যার বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করলাম, সেইখানে আমার যে ট্রেড ইউনিয়নের রাইটটা ছিল, যে অধিকারটা ছিল, আজকে স্বাধীন দেশে সেই ট্রেড ইউনিয়নের রাইট নেই আমার। আমি ট্রেড ইউনিয়ন স্বাধীনভাবে করতে পারি না, নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে শ্রমিক আছে, কারখানা আছে, ট্রেড ইউনিয়ন নাই, যার ফলে এখানে অশান্তি হচ্ছে, এখানে কারখানা ভাঙ্গা হচ্ছে, এখানে আগুন লাগানো হচ্ছে, অচল করে ফেলতেছে দেশ। এইটা তো আমাদের কেমন, আমাদের তো শান্তিপূর্ণ একটা পরিবেশ চাই, এবং তার জন্য শান্তিপূর্ণ পরিবেশের জন্য সমাজের সমস্ত মানুষেরই তার অধিকারগুলো স্বীকৃতি দিয়ে, তার সেটাকে সম্মান দিয়ে সবাইকে নিয়ে দেশটাকে উন্নত করতে চাই। এই জায়গাটা আমাদের আসতে হবে, দ্রুত একটা ব্যবস্থা নেওয়া দরকার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার, যেটা প্রয়োজন, কারণ এইটার ফলে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি স্যার, আপনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলেছেন, এবং আমরা বিশ্বাস করি যে সরকার সেই প্রবলেম, সেই সমস্যা উতরে যাবে। একটা বিষয়ে আমরা একমত হতে পেরেছি, একেবারে শুরুর সময়টা থেকে শুরু করে আপনি যেই দেশকে দেখেছেন, তখন তো বাংলাদেশ ছিল না, তার পরবর্তীতে আমাদের যে অর্জন, সেই অর্জনের মধ্য দিয়ে অনেক আকাঙ্ক্ষার জায়গাতে আমরা এখন আছি। সেই জায়গাতে কিছু ডিস্যাটিসফ্যাকশন আছে, কিন্তু সেটা সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো পূরণও হয়ে যাবে।
কিন্তু সবচেয়ে ভালো লাগা ছিল এটাই যে আপনি আপনার সময়ের কিছুটা সময় আজকে আপনি রাঙা সকালকে দিলেন, আপনার যে জ্ঞানগর্ভ আলোচনা এবং আপনার যে মূল্যায়নধর্মী বক্তব্য, সেটা নিশ্চয়ই আমাদের দর্শকদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি জি জি। এখন আমি গভর্নমেন্টের কাছে এটাই জানাবো যে আপনি এই শ্রমজীবী মানুষের জন্য জাতীয় ন্যূনতম মজুরি দীর্ঘদিনের শ্রমিকদের যাবে সারা দুনিয়াতে, এটা আছে, আমেরিকাতেও আছে, আমাদের জাতীয় ন্যূনতম মজুরি এইটা একটা আইন করে হোক, যাতে শ্রমিকদের ন্যূনতম জীবনযাপনের গ্যারান্টিটা নিশ্চিত হয়। আর শ্রমিকদের তার ট্রেড ইউনিয়ন অধিকারটা প্রতিবন্ধকতা দূর করে একটা গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার, এই দুইটা জিনিস খুব জরুরি। এর উপর আমাদের দেশ ভবিষ্যতে মধ্যম আয়ের দেশ, উন্নত দেশে যাবে কি না, এই দুইটা প্রশ্নের উপর কিন্তু নির্ভরশীল। কারণ আমাদের শ্রমজীবী মানুষের শ্রমই কিন্তু আমাদের পুঁজিকে সঞ্চয় করছে, আমাদের দেশকে এই জায়গা নিয়ে আসছে। আমাদের রেমিডেন্স, আমাদের গার্মেন্টসের রপ্তানি, এগুলো বাদ দেওয়া দেশে উন্নয়ন সম্ভব ছিল না। এখানে নিয়োজিত এই 6 কোটি মানুষ, তার স্বার্থ বিবেচনা না থাকলে কন্ট্রাকশনটা ডেভেলপ করবে। থ্যাংক ইউ সো মাচ। আমি দেশের কল্যাণ কামনা করি, দেশের মানুষকে মে দিবসের আবার শুভেচ্ছা জানাই। আর মাছরাঙ্গা টিভি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ, তারা কলা কৌশলী সবাইকে আমি আমার ব্যক্তিগতভাবে সবাইকে অভিনন্দন জানাই।